বন্ধুরা, কল্পনা করুন একটি ছোট শহরে যেখানে রাতের অন্ধকারে ভয়ের ছায়া ঘনীভূত হয়ে ওঠে। সেখানে একজন সাহসী ডিএম ম্যাডাম সাধারণ নারীর ছদ্মবেশে বাজারে পা রাখেন এবং দেখেন যে সেই বাজার আর শুধু লেনদেনের জায়গা নেই, এটি একটি অন্ধকূপে পরিণত হয়েছে, যেখানে দারোগার দল রাতের অন্ধকারে দোকানদারদের থেকে জোর করে টাকা তোলে। যারা প্রতিবাদ করে তাদের দোকানে আগুন লাগানো হয়, তাদের মারধর করা হয় এবং পরিবারের সামনে অপমানিত করা হয়। যখন ডিএম ম্যাডাম নিজে ছদ্মবেশে হল বিক্রেতা হয় সেখানে উপস্থিত হন, তখন তার সঙ্গেও একই নির্মমতা ঘটে। বন্ধুরা, এরপর কি ঘটল সেটা জানার জন্য ভিডিওর শেষ অবধি থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে জেনে নিই সেই রাতের আসল রহস্য কী ছিল। যখন তানিয়া অফিসারের পদ গ্রহণ করলেন তখন তার মনে ছিল সিস্টেমের ভিতর থেকে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন। কিন্তু প্রথম ফাইলটি যখন তার সামনে আসে তাতে এমন তথ্য ছিল যে তার আত্মা ক্ষেপে ওঠে। সেই ছোট দোকানিরা যারা সকাল থেকে রাত অবধি কয়েক পয়সার জন্য পরিশ্রম করে তারা আত্মহত্যা করছে। কারণ ছিল দারোগার অবৈধ তোলাবাজি, সাপ্তাহিক চাঁদা সংগ্রহ। ভাবুন তো, কেউ কতটা অসহায়তায় পড়লে নিজের প্রাণ দিয়ে দেয়। তানিয়া অনেক সময় বসে বসে চিন্তা করলেন। তারপর হঠাৎ তার চোখে অগ্নির মতো জ্বলে উঠল। বললেন, এবার তো অত্যধিক হয়ে গেছে, এই অপকর্মকে শেষ করতেই হবে। তার অন্তর থেকে এবং মূল থেকে তিনি বুঝতেন যে শুধু অফিসে বসে কাগজপত্র উল্টে পাল্টে এই অপরিচ্ছন্নতা দূর হবে না। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন সময় এসেছে মাঠে নামার। সেই রাতে তিনি তার আসল চেহারা আড়াল করে ফেললেন। পরিধান করলেন একটি সাধারণ শাড়ি, মাথায় একটি পুরনো ওড়না এবং মুখে তৈরি করলেন একটি নকল দাগ, যেন তিনি একজন সাধারণ নারী। কেউ কল্পনাও করতে পারত না যে এই নারী সেই তানিয়া, জামালগঞ্জের সবচেয়ে শক্তিশালী অফিসার। রাত প্রায় 9টার সময় হবে। তানিয়া তার পুরনো সাইকেল নিয়ে গলির মধ্যে বেরিয়ে পড়লেন। বাতাসে একটা অদ্ভুত নীরবতা ছিল, কিন্তু সাথে সাথে কিছু অশান্তি। গলির প্রত্যেক কোণে আতঙ্ক মিশেছিল। কেউ উচ্চস্বরে কথা বলছিল না, যেন কণ্ঠও ভয় পাচ্ছে। চলতে চলতে একটি চায়ের স্টল চোখে পড়ল। স্টলটি ছোট ছিল, কিন্তু জ্বলন্ত ছুল্লির আলো এবং তাতে চায়ের উত্তপ্ত জল বোঝাচ্ছিল যে ভিতরে কেউ রয়েছে। তানিয়া থামলেন এবং দেখলেন এক বয়স্ক লোক কাঁপা হাতে চা তৈরি করছেন। তানিয়া আস্তে করে প্রশ্ন করলেন, বাবা, এত রাতে স্টল কেন খোলা রেখেছ? বয়স্ক চা বিক্রেতা প্রথমে চমকে উঠল, তারপর ধীরে বলল, বেটি, ফিসফিসানির সময় হয়ে গেছে। তানিয়া একটু বিস্মিত হলেন, কে ফিসফিসানি? বয়স্ক লোক আবার চারপাশ দেখে বলল, দারোগা রাহিম খান প্রত্যেক স্টল থেকে 5,000 টাকা নেয়, আর যে না দেয় তার স্টলে আগুন লাগিয়ে দেয়। এটি শুনে তানিয়ার রক্ত উত্তাল হয়ে উঠল, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। মুখ শান্ত রাখলেন, কিন্তু ভিতরে লাভা ফুটছিল। তিনি তখনও কিছু চিন্তা করছিলেন। এমন সময় একটা প্রচণ্ড হেডলাইটের আলোয় সমস্ত গলি উজ্জ্বল হয়ে উঠল। একটি পুলিশের গাড়ি ঢুকল। গাড়ি থেকে নামল রাহিম, লম্বা চওড়া, চোখে নোংরা অহংকার এবং ঠোঁটে এমন একটা হাসি যা বিষধর সাপের চেয়ে আরও বিষাক্ত মনে হল। তার পিছনে 4 জন কনস্টেবল ছিল, সবার হাতে লাঠি এবং বন্দুক। গলিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। দোকানিরা একে একে তার গাড়ির কাছে গিয়ে খাম দিচ্ছিল। সবার মুখে আতঙ্ক লেখা ছিল। কিন্তু তখনই একটি যুবক, বয়স 22-এর হবে, সে খাম দিতে অস্বীকার করল। রাহিম তার দিকে তাকালো এবং সেই বিষাক্ত হাসি ছুঁড়ল। তানিয়া ধুলে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং বুঝে গেলেন আজ রাতে কিছু খুব ভীতিকর ঘটতে চলেছে। তিনি নীরবে মোবাইল থেকে রেকর্ডিং চালু করলেন। সেই যুবক ছিল রাকিব। তার একটি ছোট কাপড়ের দোকান ছিল। তার মা অসুস্থ ছিলেন, আর সে 1000 টাকা ওষুধের জন্য সঞ্চয় করছিল, কিন্তু দারোগাকে দেওয়া চায়নি। রাকিব বলল, দারোগা সাহেব, আমার মা মারা যাচ্ছেন, আমার দেবার মতো কিছু নেই। রাহিম হেসে বলল, তোর মা মরুক বা তুই, আমার টাকা চাই। তারপর সে কনস্টেবলদের ইশারা করল। 2 জন কনস্টেবল রাকিবকে ধরল। দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। রাকিব চিৎকার করে উঠল, না, আমার দোকান পোড়াবেন না। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে গেল। রাকিবের পরিশ্রম মুহূর্তে ছাই হয়ে গেল। রাহিম তার সামনে নোটের বান্ডিল ছুঁড়ে বলল, পরের বার বুদ্ধি করে কাজ করিস। তানিয়ার চোখে জল এসে গেছিল। তিনি সেই মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখলেন। তিনি জানতেন এই শহরকে রক্ষা করতে হলে এখন মাঠে নামতেই হবে। রাতে তিনি সব সাক্ষ্য নিয়ে তার কোয়ার্টারে বসে পরিকল্পনা গড়ে তুললেন। তিনি জানতেন রাহিম একা নয়, তার পিছনে বড় বড় লোক রয়েছে, হয়তো নেতা, হয়তো পুলিশ কর্মকর্তা। তার আরও সাক্ষ্যের প্রয়োজন ছিল। তিনি তার বিশ্বস্ত সহায়ক সুমনকে ডাকলেন। সুমন চটুল, সাহসী এবং তানিয়ার জন্য প্রাণ দিতে প্রস্তুত। তানিয়া বললেন, সুমন, আমার রাহিমের প্রত্যেক পদক্ষেপের ওপর নজর চাই। সুমন বলল, ম্যাডাম, এটা ঝুঁকিপূর্ণ, যদি তার কানে যায় তাহলে আমার দেহও পাওয়া যাবে না। তানিয়া তার কাঁধে হাত রেখে বললেন, আমার তোমার উপর আস্থা আছে। সুমন অভিযান শুরু করল। এদিকে তানিয়া আবার ছদ্মবেশ নিলেন। এবার ফল বিক্রেতা হয়। তিনি দেখলেন রাহিমের গাড়ি একটি হোটেলের পিছনে থামল। একজন কালো স্যুট পরা ব্যক্তি এলো, রাহিমকে একটি ব্যাগ দিল।
তানিয়া ছবি তুললেন। সাসপেন্স আরও ঘনীভূত হচ্ছিল। এই কি প্রধান মস্তিষ্ক ছিল? এদিকে সুমন জানতে পারল যে রাহিম প্রতি সপ্তাহে একটা নির্জন গুদামে যায়। সে সেখানে গেল এবং লুকিয়ে দেখল নোটের স্তূপ, অস্ত্র, হিসাব করা লোকজন। সে ভিডিও রেকর্ড করল, কিন্তু তখনই একজন কনস্টেবল তাকে দেখে ফেলল। সুমন দৌড়ালো। পুলিশ কনস্টেবলরা তার পিছু নিল। তখনই সে একটি গলিতে আটকে পড়ল, আর কনস্টেবলরা তাকে ধরে মারতে শুরু করল। রক্তাক্ত অবস্থায় সে তানিয়াকে শেষ কল করল। ম্যাডাম, গুদামেই সব সাক্ষ্য, ক্ষমা করবেন। ফোন কেটে গেল। তানিয়ার হৃদয় কেঁপে উঠল। তিনি ভয় পেলেন, কিন্তু থামলেন না। তিনি শপথ নিলেন সুমনের এই বলিদান ব্যর্থ যাবে না। সমস্ত সাক্ষ্য সংগ্রহ করে তিনি একটি পরিকল্পনা গড়ে তুললেন। তিনি জামালগঞ্জের সব দোকানীদের গোপনে একটি মসজিদে ডাকলেন। তানিয়া ছদ্মবেশ খুলে বললেন, আমি আপনাদের ডিএম, এখন অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে। দোকানীদের চোখে আশা জাগল। তারা বলল, আমরা আপনার সাথে আছি। পরিকল্পনা গড়ে উঠল, রাহিমকে হাতে নাতে ধরতে হবে। রাত গভীর হচ্ছিল, আর জামালগঞ্জের রাস্তায় ভয় এবং ষড়যন্ত্র একসাথে চলছিল। ডিএম তানিয়া এখন শুধু অফিসার নন, একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন। সুমনের রক্তাক্ত কলের পর তিনি আর শান্তিতে ঘুমাতে পারেননি। সকালের প্রথম আলোয় তানিয়া এএসপি অফিসে পৌঁছালেন। তিনি জানতেন এখন পরবর্তী ধাপ সতর্কতার সাথে নিতে হবে, কারণ শত্রু আর লুকিয়ে নেই, বরং শক্তিশালী। তিনি এসপিকে তথ্য দিলেন। তার কিছু বিশ্বস্ত পুলিশ কর্মকর্তাদের ডাকলেন, যাদের ওপর তার পূর্ণ আস্থা ছিল। তিনি বললেন, এখন সময় সত্য প্রকাশ করার, কিন্তু প্রত্যেক ধাপ সতর্কতার সাথে। ইতিমধ্যে জামালগঞ্জে খবর ছড়িয়ে পড়েছিল যে ডিএম দারোগার ওপর নিয়ন্ত্রণ কড়া করতে শুরু করেছেন। দোকানীদের মধ্যে অশান্তি ছিল, ভয়ের সাথে সাথে আশাও জাগছিল। রাহিম অস্থির হয়ে উঠল। তার নেটওয়ার্ক কেঁপে গিয়েছিল, কিন্তু তার বিশ্বাস ছিল যে তার পেছনে যারা আছে, রাজনীতি থেকে পুলিশ পর্যন্ত, তারা তাকে রক্ষা করবে। সে তার প্রধানদের সাথে যোগাযোগ করল। ম্যাডাম, অ্যাকশানে এসে গেছে, কি করব? উত্তর এলো, ভয় দেখাও, সরাও, প্রয়োজন হলে শেষ করে দাও। রাহিম জামালগঞ্জে তার গুপ্তচর ছড়িয়ে দিল। তার লক্ষ্য এখন ছিল তানিয়া, কিন্তু তানিয়াও প্রস্তুত ছিলেন। তিনি রাকিবকে ডাকলেন। রাকিব, যার দোকান পোড়ানো হয়েছিল, সে এখন নিজেই সাক্ষী হয়ে গিয়েছিল। তোমাকে সাক্ষী দিতে হবে, তানিয়া বললেন। রাকিব একটু কেঁপে উঠল। ম্যাডাম, ওরা আমাকে মেরে ফেলবে। না রাকিব, তানিয়া বললেন, এখন তুমি একা নও, তোমার পেছনে পুরো সিস্টেম আছে, আর সবচেয়ে বড় কথা, তোমার পেছনে আমি আছি। রাকিব সম্মতি দিল। তার চোখে ভয়ের জায়গায় এখন দৃঢ়তা এসে গিয়েছিল। ইতিমধ্যে সুমন হাসপাতালে ছিল, কিন্তু সে সুস্থ হয়ে উঠেছিল। সে তানিয়াকে ডেকে আস্তে আস্তে বলল, ম্যাডাম, গুদামের সিসিটিভির ব্যাকআপ হার্ড ডিস্ক একটি পুরনো লাইব্রেরিতে লুকানো আছে। তানিয়া তার হাত ধরে বললেন, এখন আর কিছু বলো না, আমি সব বুঝে গেছি। সেই রাতে তানিয়া এবং তার ছোট টিম লাইব্রেরিতে পৌঁছালেন। জায়গাটি জনশূন্য ছিল, দেয়ালে ধুলো ছিল, আর বইগুলো বিশৃঙ্খলভাবে ছড়ানো ছিল। কিন্তু একটি পুরনো আলমারি, যাতে তালা লাগানো ছিল, তা ছিল তাদের লক্ষ্য। তালা ভাঙা হলো। ভেতর থেকে একটি ধাতব বাক্স বের হলো, আর বাক্সে ছিল সেই হার্ড ডিস্ক। তানিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন তার কাছে নির্ভরযোগ্য সাক্ষ্য ছিল। পরের দিন তিনি সাক্ষ্য পরীক্ষার জন্য একটি গোপন ফরেন্সিক দল ডাকলেন। ভিডিওটি স্পষ্ট ছিল। রাহিম নোট গুনছিল। তার সাথে এসপি সাহেব এবং সেই কালো স্যুট পরা ব্যক্তিটিও ছিল। তানিয়া ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে বললেন, এখন আক্রমণের সময়। তিনি পরিকল্পনা গড়ে তুললেন। জামালগঞ্জের সবচেয়ে বড় হোটেলে পরের দিন রাতে একটি বৈঠক হতে চলেছে, যেখানে পুরো নেটওয়ার্কের লোকজন জড়ো হবে। তানিয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে সেখানে যাবেন, আবার ছদ্মবেশে, এবার সার্ভার হয়ে। তার কাছে একটি ছোট্ট ক্যামেরা ছিল, যা তার কলারে আড়াল করা ছিল। হোটেলের প্রাইভেট রুমই একটি টেবিলে রাহিম, এসপি এবং কালো স্যুট পরা ব্যক্তিটি বসেছিল। কথোপকথন চলছিল। ভবিষ্যতের পরিকল্পনা, নতুন ঠিকানা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তানিয়াকে শেষ করার পরিকল্পনা। রাহিম বলল, ওই নারী খুব চতুর, তাকে এখন না থামালে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। কালো স্যুট পরা ব্যক্তিটি, যে পরে একজন মন্ত্রী বলে প্রকাশিত হল, হেসে বলল, তাহলে শেষ করে দাও। তানিয়ার মুষ্টিবদ্ধ হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। তিনি সব রেকর্ড করছিলেন। তিনি রুম থেকে বেরিয়ে সোজা তার অফিসে পৌঁছালেন। সেই রাতে তিনি পুরো অভিযানের রূপরেখা তৈরি করলেন। নাম ছিল অপারেশন পরিচ্ছন্নতা। সকালে জামালগঞ্জে অশান্তি ছিল, কিন্তু তানিয়া শান্ত ছিলেন। তিনি সব জায়গায় তার দল মোতায়েন করলেন। তিনি জানতেন এখন সবকিছু ভারসাম্যের ওপর। সন্ধ্যায় হতেই অভিযান শুরু হলো। গুদাম, হোটেল এবং এসপি অফিস, 3 জায়গায় একসাথে অভিযান চালানো হলো। পুরো জামালগঞ্জে সাইরেনের শব্দ গুঞ্জরিত হলো।
রাহিমকে গুদাম থেকে ধরা হলো, এসপি সাহেবকে তার অফিস থেকে, আর মন্ত্রীকে হোটেল থেকে, যেখানে তিনি আরেকটি বৈঠক করছিলেন। টিভি চ্যানেলে হেডলাইন চলল, ছদ্মবেশে ডিএম ধ্বংস করলেন দুর্নীতির চক্র। জামালগঞ্জে মানুষ রাস্তায় নেমে এলো, তালির শব্দে পরিবেশ মুখরিত হলো। কিন্তু তানিয়া জানতেন গল্প এখনও শেষ হয়নি। তিনি তার ডায়েরিতে লিখলেন, যারা লুটপাট করেছে তারা ধরা পড়েছে, কিন্তু যারা নীরব ছিল তারাও অপরাধী। পরবর্তী ধাপ তাদের ওপর হবে। আর এখান থেকেই শুরু হলো। রাহিম, এসপি এবং মন্ত্রী কারাগারের পেছনে ছিল, কিন্তু তানিয়া জানতেন এটা কেবল পর্দার ওপরের অংশ। আসল শক্তি ছিল সেই লোকেরা যারা পর্দার পেছনে থেকে এইসব নিয়ন্ত্রণ করছিল। এখন তাদের মুখোশ খোলার সময়। সকালের মিটিংয়ে তানিয়া তার দলকে জিজ্ঞাসা করলেন, আমরা তাদের ধরেছি যারা চাঁদা সংগ্রহ করছিল, কিন্তু কারা এই সিস্টেম চালিয়ে যাচ্ছিল? সেই অফিসার, সেই রাজনীতিবিদ, সেই ব্যবসায়ী যারা বছরের পর বছর নীরব ছিল কেন? তখন রাকিব বলল, ম্যাডাম, কিছু লোক এখনও প্রতি সপ্তাহে টাকা দিতে আসছে, ভয় এখনও জীবিত। তানিয়া নীরব হয়ে গেলেন। তারপর বললেন, এখন আমাদের তাদের সামনে আনতে হবে যারা নিজেদের নির্দোষ মনে করে। নীরবতাও একটা অপরাধ। তিনি নতুন অভিযান শুরু করলেন, অপারেশন নীরবতা ভাঙো। এর অধীনে তিনি একটি হেল্পলাইন নাম্বার চালু করলেন, যার মাধ্যমে মানুষ গোপনে তাদের কথা বলতে পারবে। প্রথম দিন 3টি কল এলো, দ্বিতীয় দিন 17টি, তৃতীয় দিন 50টি। একটি কল তানিয়াকে স্তব্ধ করে দিল। ফোনে একজন মহিলার কণ্ঠ কাঁপছিল, ম্যাডাম, আমার স্বামীর একটি মিষ্টি দোকান ছিল। 3 মাস আগে চাঁদা তোলার জন্য তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। আমি এফআইআর করেছিলাম, কিন্তু পুলিশ বলল কোনো সাক্ষ্য নেই। সেই দিন থেকে আমি নীরব ছিলাম। তানিয়া তার ঠিকানা নিলেন, আর সেই সন্ধ্যায় তার দোকানে পৌঁছালেন। মহিলা তার স্বামীর ডায়েরি দেখালেন। প্রত্যেক তারিখে, প্রত্যেক পেমেন্টের হিসেব লেখা ছিল। তানিয়ার মনে হলো যেন কেউ তার বুকে পাথর রেখেছে। আপনার স্বামীর মৃত্যু ব্যর্থ যাবে না, তানিয়া বললেন। এখন তিনি ঠিক করলেন নীরবতার পর্দা উঠবে। পরের সপ্তাহে একটি জনসভা ডাকা হলো। জামালগঞ্জের সব দোকানীদের ডাকা হলো। মঞ্চে শুধু একটি চেয়ার ছিল, যেখানে বসেছিলেন ডিএম তানিয়া। তিনি মাইক তুলে বললেন, আজ আমি আপনাদের কাছে কিছু চাইতে আসেনি, আমি আপনাদের কণ্ঠ ফিরিয়ে দিতে এসেছি। এখন আপনারা খোলাখুলি বলবেন, ভয় ছাড়া। প্রথমে কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর একজন বয়স্ক লোক দাঁড়ালেন। আমি 15 বছর ধরে এই শহরে দোকান চালাচ্ছি। প্রথমবার কোনো অফিসারকে ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখলাম। তালি বেজে উঠল। তারপর একজন নারী বললেন, আমি আজ পর্যন্ত কাউকে সত্য বলতে দেখিনি, কিন্তু আজ আমি বলবো। সেদিন 72 জন সাক্ষ্য দিলেন, 31 জন নাম বললেন। তানিয়া সব রেকর্ড করালেন। কিন্তু আসল ধাক্কা তখন লাগলো যখন একটি 13 বছরের মেয়ে এসে বলল, আমার বাবার দোকান পোড়ানো হয়েছিল। তিনি বলতেন, পুলিশ মানুষ ভগবান হয়, কিন্তু ভগবানই আমাদের পুড়িয়েছে। পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। তানিয়া চোখ বন্ধ করে নিজেকে বললেন, এখন এই যুদ্ধ শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, ভাঙা আস্থার বিরুদ্ধেও। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক গলি, প্রত্যেক মহল্লায় জনশুনানি হবে। তিনি মোবাইল ইউনিট গড়ে তুললেন, যা রিকশায় চলত, বলো ভয় পেও না নামে, যেখানে মানুষ গিয়ে তাদের কথা বলতে পারত। 1 মাসে 342টি সাক্ষ্য, 109টি নাম এবং 19টি নতুন মামলা সামনে এলো। কিন্তু মামলা বাড়তেই সিস্টেমের আসল শক্তি ভয় দেখাতে শুরু করল। তানিয়ার উপর চাপ আসতে লাগল। মন্ত্রী থেকে রাজধানী পর্যন্ত ফোন আসতে লাগল, অতিরিক্ত হয়ে গেছে, এখন আপনার সীমার মধ্যে থাকুন ম্যাডাম। কিন্তু তানিয়া বললেন, সীমা সেখানেই থাকে যেখানে অন্যায় শুরু হয়। তার অফিসের বাইরে হুমকির পোস্টার লাগানো হলো। রাতে বাইকে করে কিছু ছেলে এসে পাথর ছুঁড়ল, কিন্তু তানিয়া পরাজয় স্বীকার করলেন না। তিনি জামালগঞ্জের সব স্কুলে একটি উদ্যোগ শুরু করলেন, সত্যের সপ্তাহ, যেখানে বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে দুর্নীতির গল্প নিয়ে এসে খোলাখুলি আলোচনা করত। একদিন একটি ছেলে বলল, আমার বাবা বলেন ঘুষ দেওয়াও একটা অসহায়তা। তানিয়া উত্তর দিলেন, কিন্তু অসহায়তাকে অভ্যাস বানিও না, কারণ একদিন সেই অভ্যাস তোমার সাহস গিলে ফেলবে। এখন পুরো জামালগঞ্জ বদলে গিয়েছিল। ভয়ের জায়গায় আলোচনা ছিল, মানুষ খোলাখুলি কথা বলছিল। কিন্তু তখনই একটি গোপন চিঠি এলো, আপনি ছোটখাটো লোকদের ধরেছেন, আসল রাজা এখনও সিংহাসনে বসে আছে। তার নাম কেউ জানে না, তাকে শুধু একটি কোডে চেনে যায়, K7। তানিয়ার মাথা ঘুরে গেল। তিনি সুমনকে ডাকলেন, যিনি এখন সুস্থ হয়ে গিয়েছিলেন। তোমাকে K7-এর পিছনে যেতে হবে, তানিয়া বললেন। ম্যাডাম, এখন প্রাণের বাজি লাগাতে হবে। তানিয়া তার চোখে তাকিয়ে বললেন, তাহলে লাগাও, কারণ এই শহর আর নীরব থাকবে না। সকালের প্রথম আলোতেও তানিয়ার ঘুম ভাঙত না, কারণ এখন প্রশ্ন শুধু শহরের ছিল না, সিস্টেমের ছিল। K7, এই নাম এখন তার মনে গুঞ্জনিত হতো। কে ছিল সে? একজন ব্যক্তি, একটি কোড, নাকি একটি সংগঠন? সুমন এখন সুস্থ হয়ে গিয়েছিল, এবং সে প্রথমেই সেই প্রশ্নই তুলল যা তানিয়ার মনে ছিল। ম্যাডাম,
K7-এর আসল পরিচয় বের করতে হবে, কিন্তু এর জন্য আমাদের সিস্টেমের আরও গভীরে যেতে হবে। তানিয়া বললেন, K7-কে ধরতে হবে, কিন্তু কোনো ভুল না করে। পরবর্তী ধাপ শেষ ধাপও হতে পারে। তিনি একটি কোর দল গড়ে তুললেন, মাত্র 5 জন: সুমন, রাকিব, 2 জন বিশ্বস্ত সাংবাদিক এবং 1 জন সাইবার বিশেষজ্ঞ। কাজ ভাগ করা হলো। সুমন মাঠে, সাংবাদিকরা ক্ষমতাশালীদের প্রোফাইল খুঁজবে, সাইবার বিশেষজ্ঞ ডিজিটাল ট্রেলের ওপর, আর থানিয়া কেন্দ্রে। সাইবার বিশেষজ্ঞ কিছু ইমেল এবং এনক্রিপ্টেড মেসেজ ট্রেস করলেন। তাতে একটি নাম বারবার উঠে এলো, শক্তি ফাউন্ডেশন। এই নাম জামালগঞ্জে একটি এনজিও হিসাবে পরিচিত ছিল, কিন্তু আসলে এটি ছিল একটি আড়াল। রাকিবকে সেই ফাউন্ডেশনে কর্মী হিসাবে পাঠানো হলো। সেখানে সে দেখল ফর্মাল পোশাক পরা লোকজন কম্পিউটার স্ক্রিনে শুধু রিপোর্ট নয়, ব্ল্যাকমেইলের তালিকা চালাচ্ছে। কোনো কর্মকর্তাকে কত টাকা দেওয়া হয়েছে, কোন ভিডিও কবে প্রকাশ করতে হবে, কাকে ভয় দেখাতে হবে, সব লেখা ছিল। সুমন আর রাকিব মিলে ফাউন্ডেশনের পিছনে ট্রাস্টিদের তদন্ত করল। একটি নাম উঠে এলো, কামাল শাহ, জামালগঞ্জের একজন ধনী ব্যবসায়ী, যিনি সবসময় লাইমলাইটের থেকে দূরে থাকতেন। কিন্তু যখন কল রেকর্ড বের করা হলো, তখন জানা গেল যে রাহিম এবং এসপি তার সাথে নিয়মিত যোগাযোগে ছিল। তানিয়া বললেন, তাহলে K7 সেই কামাল শাহ। কিন্তু এই কথা প্রমাণ করা সহজ ছিল না। তার বিরুদ্ধে কোনো সরাসরি সাক্ষ্য ছিল না। তাই তানিয়া পরিকল্পনা করলেন কামালকে তার নিজের খেলায় ফাঁসানোর। সাংবাদিকরা একটি মিথ্যে রিপোর্ট ছড়ালো। ডিএমের কাছে এমন সাক্ষ্য আছে যা শহরের সবচেয়ে বড় নামকে কারাগারে পাঠাতে পারে। 1 সপ্তাহের মধ্যে কামালের লোকের অস্থিরতা প্রকাশ পেতে লাগল। ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হলো, কিছু কর্মীকে বাইরে পাঠানো হলো, কেউ কেউ শহর ছেড়ে চলে গেল। কিন্তু কামাল থেকে গেল, শান্ত, সংযত। কিন্তু তানিয়া জানতেন ঝড়ের আগে এমনই নীরবতা থাকে। তিনি রাকিবকে বললেন, কামালকে ধাক্কা দাও, এখন সময় সিংহকে তার গুহা থেকে বের করার। রাকিব ফাউন্ডেশনের ডেটার একটি অংশ লিক করে দিল। তাতে দেখা গেল কিভাবে টাকার বিনিময়ে মামলা বন্ধ হয়েছে, কর্মকর্তা বদল করা হয়েছে, আর কিছু মানুষকে ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মিডিয়ায় ভূমিকম্প হলো। রাতারাতি হেডলাইন হলো, কামাল শাহের ফাউন্ডেশন শহরে ব্ল্যাকমেইলিং কেন্দ্র। এবার কামালকে সামনে আসতে হলো। সে একটি সাক্ষাৎকারে বলল, এটা সব ষড়যন্ত্র, আমি তো সমাজসেবা করি। তানিয়া কোনো জবাব দিলেন না। তিনি শুধু পরের দিন একটি অডিও প্রকাশ করালেন, যেখানে কামাল রাহিমকে বলছিল, যদি ডিএম মুখ খোলে তাহলে শুধু তুমি নয়, আমিও ডুবে যাব। এখন সন্দেহ নয়, সত্য সবার সামনে ছিল। কামালের গ্রেফতারির জন্য ওয়ারেন্ট জারি হলো, কিন্তু পুলিশ যখন পৌঁছল, কামাল অদৃশ্য। বাড়ি খালি, ফোন বন্ধ, ফাউন্ডেশন বন্ধ। জামালগঞ্জে আবার ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল। যদি সে পালিয়ে যায় তাহলে সব ব্যর্থ যাবে। কিন্তু তানিয়া বললেন, সে পালায়নি, আমরা তাকে বের করে আনছি। তিনি সীমান্ত নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করলেন। পাসপোর্ট ব্লক করা হলো। তারপর এক সকালে খবর এলো, কামাল শাহ নেপাল সীমান্তের কাছে ধরা পড়েছে। তাকে হেলিকপ্টারে জামালগঞ্জে আনা হলো। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখল সেই মুখ, যে বছরের পর বছর পর্দার পিছনে থেকে শহর পরিচালনা করছিল, এখন হাতকড়ায় ছিল। তানিয়া মিডিয়াকে কোনো বিবৃতি দিলেন না। তিনি শুধু একটা বাক্য বললেন, এখন শহরের আসল স্বাধীনতা শুরু হচ্ছে। কামাল শাহের গ্রেফতারির পর জামালগঞ্জ একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হলো। প্রথমবার মানুষের মনে হলো সিস্টেম তাদের পাশে আছে, তাদের বিরুদ্ধে নয়। ডিএম তানিয়া পরের দিন একটি খোলা সম্মেলন ডাকলেন, যেখানে প্রত্যেককে ডাকা হলো যারা কঙ্খ তুলেছিল। রাকিব, সুমন, চা বিক্রেতা বাবা, সেই 13 বছরের মেয়ের মা, সবাই উপস্থিত ছিল। তানিয়া মাইক তুলে বললেন, আপনারা যা করেছেন তা শুধু সাক্ষ্য ছিল না, এটা ছিল এই শহরের আত্মাকে ফিরিয়ে আনার লড়াই। এই জয় আমার নয়, আমাদের সবার। তালির গুঞ্জানে পুরো মাঠ ভরে গেল। কিন্তু তানিয়া জানতেন এখনও কাজ বাকি আছে। পরবর্তী 6 মাসে তিনি দোকানীদের জন্য একটা নতুন নিরাপত্তা বিভাগ গড়ে তুললেন। অবৈধ তোলাবাজ নজরদারির জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হলো। পুলিশ বিভাগে 23 জন কর্মকর্তার বদলি করা হলো। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। রাকিব পৌরসভায় চাকরি পেল, আর তার মায়ের চিকিৎসার জন্য সরকার বিশেষ তহবিল অনুমোদন করল। সুমন গ্যালেন্ট্রি পুরস্কার পেল এবং সে এখন ডিএম অফিসের প্রধান গোয়েন্দা কর্মকর্তা হয়েছে। তানিয়া জামালগঞ্জের প্রত্যেক স্কুলে একটি কর্মসূচি শুরু করলেন, সত্যের গল্প, যেখানে বাচ্চারা তাদের আশপাশের সত্য বুঝবে এবং পরিবর্তনের অংশ হবে। কিন্তু এক সন্ধ্যায় তানিয়া তার ডায়েরি লিখছিলেন, তখন তার ফোন বেজে উঠল। কল ছিল অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যুরো থেকে। কণ্ঠ এলো, ম্যাডাম, কামাল একটা নাম বলেছে, একজন ব্যক্তি যে দেশের 4টে শহরে এই ধরনের নেটওয়ার্ক পরিচালনা করছে, আর সেই ব্যক্তি এখনও স্বাধীন। তানিয়া ডায়েরি বন্ধ করলেন। নাম, কোড নেম U53। তানিয়া গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে এই লড়াই এখন 4টে শহরের হবে। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। শহর ঘুমিয়েছিল, কিন্তু তিনি জানতেন
এই ঘুম স্থায়ী নয়, যতক্ষণ সিস্টেমে বিষ আছে ততক্ষণ ঘুম উপযুক্ত নয়। তানিয়া তার দলকে ডাকলেন। একটি নতুন মানচিত্র টেবিলে বিছানো হলো। 4টে শহর লাল বৃত্তে চিহ্নিত করা হলো। সুমন বলল, আর কি ছদ্মবেশ নেবেন ম্যাডাম? তানিয়া হেসে বললেন, না, এবার আমরা মুখ নিয়ে লড়ব, লুকিয়ে নয়। কারণ এখন আমাদের শুধু রাস্তার সাথে নয়, চিন্তার সাথেও লড়তে হবে। গল্প শেষ হয়নি, এটা তো শুধু প্রথম অধ্যায় ছিল। সিস্টেমকে ধাক্কা লেগেছে, কিন্তু শেকড় এখনও আছে। তানিয়া প্রস্তুত, সুমন প্রস্তুত, আর হয়তো পরের বার আপনিও প্রস্তুত হবেন। কারণ পরিবর্তন সেখান থেকেই শুরু হয়, যেখানে ভয় শেষ হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। এই ভিডিও দেখার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ। আপনারা আমাদের কাছে শুধু দর্শক নন, পরিবার। আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। তাই ভিডিওটি পুরো দেখুন এবং শিখুন। নতুন কিছু করার জন্য সবসময় উৎসাহ বজায় রাখুন। কখনো হার মানবেন না, কারণ হারের পরেই জয় আসে। পরিশ্রম করতে থাকুন এবং নিজের উপর ভরসা রাখুন। প্রতিদিন নতুন কিছু শিখুন এবং অন্যদেরও শেখান। এই চিন্তা নিয়েই আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য আর নতুন উৎসাহ নিয়ে। ততক্ষণ খুশি থাকুন, নিরাপদ থাকুন এবং শিখতে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমাদের দর্শক তানিয়ার নামে উৎসর্গ করা হলো।